প্রিয় শিক্ষার্থীরা, ভূগোলের অষ্টম লেকচারের দ্বিতীয় পর্বে তোমাদেরকে অভিনন্দন। গত পর্বে আমরা পড়েছিলাম পরিবেশের ভারসাম্যে কার্বন চক্র। সেখানে আমরা দেখেছিলাম কিভাবে কার্বন বায়ুমণ্ডল থেকে উদ্ভিদদেহে, উদ্ভিদদেহ থেকে প্রাণীদেহে, এই জীবদেহ থেকে ভূগর্ভে এবং অতঃপর পুনরায় কিভাবে বায়ুমণ্ডলে ফিরে আসে। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিবেশের ভারসাম্যে নাইট্রোজেন চক্র। আসো প্রথমেই আমরা জেনে নেই নাইট্রোজেন নামের এই মৌল সম্পর্কে। দেখো, নাইট্রোজেন মৌল এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমরা বিভিন্ন সময় কি বলে আমাদের শস্য ক্ষেত্রে আমরা সার সার দিয়ে থাকি, ইউরিয়া সার। এই সারটি তৈরি হয় কিন্তু নাইট্রোজেন থেকে, কেননা উদ্ভিদ এবং প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি এটা বহাল রাখার জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ব্যতীত উদ্ভিদ এবং প্রাণীদেহের বৃদ্ধি ঘটবে না। তো নাইট্রোজেন এর মূল উৎস হচ্ছে বায়ুমণ্ডল, এবং বায়ুমণ্ডলে যেই যেই গ্যাসগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে এই নাইট্রোজেন, 78.08%। তবে এখানে একটি বলার বিষয় হচ্ছে, যদিও জীবদেহের জন্য নাইট্রোজেন খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি নাইট্রোজেনের কারণেই হয়, তবে জীব সরাসরি বায়ুমণ্ডল থেকে যেভাবে অক্সিজেন গ্রহণ করে সেভাবে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, যদিও নাইট্রোজেনের পরিমাণ 78.08%, কিন্তু সরাসরি সে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, কারণ নাইট্রোজেন সরাসরি মানুষের জীবদেহের সাথে বিক্রিয়া ঘটায় না, বরং নাইট্রোজেনকে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে একটি যৌগিক পদার্থ গঠন করতে হয়। এরপর ওই যৌগিক পদার্থটা মানুষ, উদ্ভিদ দেহ গ্রহণ করতে পারে। তো আসো আমরা নাইট্রোজেন চক্র কি সে সম্পর্কে একটু জানি। দেখো, যদিও পরিবেশের বায়ুমণ্ডলে নাইট্রোজেন এর মূল উৎস, কিন্তু এই নাইট্রোজেন পরিবেশ থেকে জীবদেহ থেকে আবার পরিবেশে আবর্তিত হয়ে নাইট্রোজেনের একটা ভারসাম্য বজায় রাখে সে পরিবেশের মাঝে, যেটাকে আমরা এক কথায় বলি নাইট্রোজেন চক্র। আমরা দেখেছিলাম কার্বন যেভাবে বায়ুমণ্ডল, জীবমণ্ডল, অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, এই পরিবেশের সবগুলো জগতই সে ঘুরে ফিরে আবার তার নিজের স্থানে চলে আসে, অর্থাৎ বায়ুমণ্ডলে। ঠিক তেমনি নাইট্রোজেনকেও আমরা দেখব, সেও কিন্তু বিভিন্ন মণ্ডল ভ্রমণ করে আবার সে বায়ুমণ্ডলে চলে আসবে। এখন নাইট্রোজেন চক্র বোঝার আগে আমাদের একটু পানিচক্রের কথা স্মরণ করতে হবে। তোমাদের হয়তোবা মনে আছে, আমরা যখন পানিচক্র পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে পানিচক্রের পিছনে বেশ কিছু প্রক্রিয়া কাজ করে। যেমন বায়ুমণ্ডলের পানি যখন জলীয় বাষ্প হয়ে বায়ুমণ্ডলে চলে যায়, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম ছিল হচ্ছে আমাদের বাষ্পীভবন। বাষ্পীভবনের মাধ্যমে পানি সাগর মহাসাগর থেকে বায়ুমণ্ডলে মিশে যায়। এরপর এই জলীয় বাষ্প মেঘে রূপান্তরিত হয়, যে এই প্রক্রিয়াকে, সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ঘনীভবন। মেঘে রূপান্তরিত হওয়ার পরে সে যখন আবার ভূপৃষ্ঠে পতিত হয়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে বৃষ্টিপাত বা তুষারপাত। এরপরে যখন সে ভূপৃষ্ঠে পতিত হয়, এরপরে সে থিতানো প্রক্রিয়ায় ভূগর্ভে চলে যায়। এই যে দেখো, আমরা কতগুলো প্রক্রিয়া পেলাম। একটা পেলাম হচ্ছে বাষ্পীভবন, ঘনীভবন, আরও পেলাম আমরা বৃষ্টিপাত, থিতানো। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে একটি পানিচক্র সম্পন্ন হয়। ঠিক তেমনি নাইট্রোজেন চক্রেরও আমরা এরকম 5টি প্রক্রিয়া পাবো নাইট্রোজেন চক্রের মাঝে, যে এই 5টি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমেই নাইট্রোজেন চক্রটাও সম্পূর্ণ হয়। যে প্রক্রিয়াগুলোর নামগুলো আমরা একটু দেখি, এরপর আমরা এগুলোর ব্যাখ্যা শুনব। প্রথম নাইট্রোজেন সংবন্ধন, দ্বিতীয় নাইট্রোজেন আত্তীকরণ, তৃতীয় অ্যামোনিফিকেশন, চতুর্থ নাইট্রিফিকেশন এবং পঞ্চম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। আসো আমরা একে একে এই প্রক্রিয়াগুলোও জানবো এবং নাইট্রোজেন চক্রটাও জানবো পাশাপাশি, যে কীভাবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার মাধ্যমে নাইট্রোজেন চক্রাকারে আবর্তিত হয়। প্রথমেই নাইট্রোজেন সংবন্ধন। তোমাদেরকে সহজ ভাষায় বুঝাই, তা হচ্ছে
যে জীবজগৎ সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। এই নাইট্রোজেন, এই মৌলিক পদার্থটা যদিও বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে আছে, কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি যে উদ্ভিদ বা প্রাণী সরাসরি নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে গ্রহণ করতে পারে না। হ্যাঁ, এই নাইট্রোজেন তখনই গ্রহণ উপযোগী হবে যখন নাইট্রোজেন অপর একটি মৌলের সাথে বিক্রিয়া ঘটিয়ে নতুন একটা যৌগ গঠন করবে। সাধারণত সেটা হচ্ছে অ্যামোনিয়া। নাইট্রোজেন যখন অ্যামোনিয়াতে রূপান্তরিত হবে, হাইড্রোজেন অণুর সাথে নাইট্রোজেন অণু বিক্রিয়া ঘটায় যখন অ্যামোনিয়াতে রূপান্তর হবে, এই অ্যামোনিয়া জীবের গ্রহণ উপযোগী হয়। তখন জীব এই অ্যামোনিয়া গ্রহণ করতে পারে। তো এই নাইট্রোজেনকে জীবের গ্রহণ উপযোগী হওয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে জীবের গ্রহণ উপযোগী হয়, সেটাকে আমরা বলি নাইট্রোজেন সংবন্ধন। এই নাইট্রোজেন সংবন্ধন বলতে বোঝায় হচ্ছে নাইট্রোজেন জীবের গ্রহণ উপযোগী হওয়া, অর্থাৎ সে অপর একটি মৌলের সাথে বিক্রিয়া ঘটায় নতুন একটা যৌগ গঠন করবে এবং এই যৌগ জীব গ্রহণ করতে পারবে। দেখো, এই নাইট্রোজেন সংবন্ধন দুটো উপায়ে হতে পারে। একটা হচ্ছে ভৌত উপায়, আর একটা হচ্ছে জৈব উপায়। আসলে আমরা একটু ভৌত উপায়ে কি আর জৈব উপায়ে কি নাইট্রোজেন সংবন্ধন সেটা সম্পর্কে একটু জানি। ভৌত নাইট্রোজেন সংবন্ধন সেটা হচ্ছে, আমরা জানি বায়ুমণ্ডলের ৭৮%ই প্রায় নাইট্রোজেন। এখন যখন বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের সময় যখন বজ্রপাত হয়, এই বজ্রপাতের ফলে বিদ্যুৎ ক্ষরণ ঘটে। এই বিদ্যুৎ ক্ষরণ ঘটলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন এবং অক্সিজেন এর দুটোর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং নতুন একটি যৌগ গঠন হয়। এই নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে নতুন একটি যৌগ গঠন হয়। এই নাইট্রোজেন মিশ্রিত যৌগ বৃষ্টির পানির সাথে মিশে রূপান্তরিত হয় অ্যাসিডে। এই নাইট্রোজেন মিশ্রিত অ্যাসিড মাটিতে পতিত হয় এবং মাটিতে গিয়ে সে মাটির খনিজ পদার্থের সাথে বিক্রিয়া ঘটায় তৈরি হয় লবণ। এই লবণ উদ্ভিদ মূলের সাহায্যে গ্রহণ করতে পারে। দেখো কত সহজ বিষয়। একটা হচ্ছে বৃষ্টিপাতের সময় যখন বজ্রপাত হয়, তখন বিদ্যুৎ ক্ষরণের ফলে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের মধ্যে বিক্রিয়া ঘটায় নতুন একটি যৌগ গঠন করে। এই নাইট্রোজেন মিশ্রিত যৌগ বৃষ্টির পানির সাথে মিশে রূপান্তরিত হয় অ্যাসিডে। এই অ্যাসিড যখন মাটিতে পতিত হয়, তখন মাটির খনিজ পদার্থের সাথে বিক্রিয়া ঘটায় তৈরি হয় লবণ। এই লবণ এরপর উদ্ভিদ মূলের সাহায্যে গ্রহণ করতে পারে। এটাকে বলে ভৌত নাইট্রোজেন সংবন্ধন, অর্থাৎ ভৌত উপায়ে নাইট্রোজেন জীবের গ্রহণ উপযোগী হয়েছে। হ্যাঁ, এইভাবে ছাড়াও যে জৈব উপায়ে জীবের দ্বারাও হইতে পারে। কিভাবে সেটা দেখা একটু। কখনো কখনো বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে মিশে যায়। কিভাবে মিশে যায়? কারণ বায়ু প্রবাহ তো মাটির উপর দিয়েই হয়। তখন মাটির উপর দিয়ে প্রবাহিত বায়ু থেকে কিছু পরিমাণ নাইট্রোজেন মাটি গ্রহণ করে নেয়। তোমরা জানো কিনা, মাটির যেই গঠন তার মধ্যে 25%ই বায়ু। মাটির মাটির 45% খনিজ, 5% জৈব পদার্থ, 25% পানি এবং 25% বায়ু এই মাটির ভিতরে। এই জিনিস নিয়ে এই মাটি গঠিত। তো মাটির ভিতরে বায়ু আছে, এই বায়ুর মধ্যে নাইট্রোজেনও আছে। এই মাটিতে মিশ্রিত নাইট্রোজেন মাটির ভিতরে যেসব অণুজীব আছে, অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক, যে অণুজীবগুলো আছে, এই অণুজীবগুলোর কারণে এই এই মাটির নাইট্রোজেনটা একটা নতুন যৌগে রূপান্তরিত হয়। এই অণুজীবের কার্যকারিতায় মাটির অন্যান্য খনিজ পদার্থের সাথে মিশে এই নাইট্রোজেনটা অপর একটি যৌগে রূপান্তরিত হয়। এই নাইট্রোজেন মিশ্রিত যৌগ মূলের সাহায্যে উদ্ভিদ গ্রহণ করতে পারে। তো এই যে নাইট্রোজেন সংবন্ধন হলো, অর্থাৎ জীবের গ্রহণ উপযোগী হলো, তার পিছনে কাজ করেছে কে? মাটির অভ্যন্তরে যেসব অণুজীব আছে সেগুলো। এই অণুজীবগুলোর কারণে এই নাইট্রোজেন এবং মাটির অন্যান্য খনিজ পদার্থ মিলে নতুন যৌগ তৈরি হয়েছে। এই যৌগ উদ্ভিদ মূলের সাহায্যে গ্রহণ করেছে। তাহলে যে এই নাইট্রোজেন সংবন্ধন দুটো উপায়ে হলো। একটা হচ্ছে ভৌত উপায়ে, বৃষ্টিপাত, বিদ্যুৎ ক্ষরণ, বজ্রপাত, এই একটা উপায়। আর একটা হচ্ছে জৈব উপায়ে, সেটা হচ্ছে অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাকের কার্যকারিতার কারণে নাইট্রোজেন নতুন যৌগ হয়েছে এবং এই নতুন যৌগকে উদ্ভিদ মূলের সাহায্যে গ্রহণ করে নিয়েছে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন।
এরপর নাইট্রোজেন চক্রের দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে নাইট্রোজেন আত্তীকরণ। আত্তীকরণ বলতে বোঝায় কি, আত্মার ভিতরে প্রবেশ করানো, অনেকটা এরকম না? নাইট্রোজেন আত্তীকরণ মানে যে সংবন্ধন মানে ছিল হচ্ছে গ্রহণ উপযোগী করা, জীবদেহের গ্রহণ উপযোগী করা। আর আত্তীকরণ হচ্ছে জীবদেহের মাধ্যমে ওই নাইট্রোজেন গ্রহণ করানো। জীবদেহ নাইট্রোজেনকে তার দেহের অভ্যন্তরে নিয়ে নেবে, এইটাকে আমরা বলি নাইট্রোজেন আত্তীকরণ। যেমন সবুজ উদ্ভিদ যেই নাইট্রোজেনের দ্বারা যে যৌগ তৈরি হয়েছিল মাটির অভ্যন্তরে, এটা মূলের সাহায্যে গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদ এটা আত্তীকরণ করে নিল। উদ্ভিদ দেহে এই যৌগ প্রথমে অ্যামোনিয়াতে এবং পরে বিভিন্ন প্রোটিন ও অ্যাসিডে রূপান্তরিত হয় উদ্ভিদ দেহের ভিতরে ঢোকার পরে নাইট্রোজেন, এবং সেই উদ্ভিদ দেহের মধ্যে নাইট্রোজেন সেখানে সঞ্চিত থাকে। অতঃপর উদ্ভিদ থেকে নাইট্রোজেন খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে প্রবেশ করে, অর্থাৎ এই উদ্ভিদকে প্রথম স্তরের খাদক খাবে, নাইট্রোজেন চলে যাবে প্রথম স্তর খাদকের মধ্যে, অর্থাৎ প্রথম স্তরের খাদক নাইট্রোজেনকে আত্তীকরণ করলো। এরপর দ্বিতীয় স্তরের খাদক এই প্রথম স্তরের খাদককে খাবে, অর্থাৎ দ্বিতীয় স্তরের খাদকও নাইট্রোজেনকে আত্তীকরণ করলো। এভাবে করে সর্বোচ্চ স্তরের খাদকও নাইট্রোজেন তার দেহের মধ্যে নিয়ে নেয়। এটাকেই বলে নাইট্রোজেন আত্তীকরণ, অর্থাৎ জীবদেহ নাইট্রোজেনকে গ্রহণ করবে। আচ্ছা, এরপরে দেখো আরও তিনটে প্রক্রিয়া। এখন আমরা দেখলাম নাইট্রোজেন প্রথমে গেল ভূগর্ভে, ভূগর্ভ থেকে গেল উদ্ভিদ দেহে, উদ্ভিদ দেহের থেকে চলে গেল প্রাণী দেহে। এরপর কি ঘটে দেখো কিভাবে সে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। এই বায়ুমণ্ডলে ফিরে আসা তাকে আরও তিনটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, যে প্রক্রিয়াগুলো আমরা এখন জানবো, যে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, সেই সম্পর্কে জানবো। এখন দেখো যে উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে নাইট্রোজেন চলে গেল। এখন উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ যখন মারা যাবে, উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যাবে, তাদের দেহটা চলে যাবে কোথায়? আবার মাটিতে। এই মাটিস্থ বিভিন্ন অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক এরপরে এই মৃতদেহটাকে খেতে শুরু করবে, ভাঙতে শুরু করবে, পচন ঘটাতে শুরু করবে। তখন এই মৃতদেহের ভিতরের যেই নাইট্রোজেনটা রয়েছে, সে এই অণুজীবের কার্যকারিতার কারণে সে অ্যামোনিয়াতে রূপান্তরিত হবে। অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া তৈরি হওয়াকেই বলে অ্যামোনিফিকেশন। অ্যামোনিয়া তৈরি হবে, এটাকে বলে অ্যামোনিফিকেশন। এরপরে এই অ্যামোনিয়া আবার কিছু ব্যাকটেরিয়ার কারণে এই অ্যামোনিয়াই আবার নতুন যৌগে রূপান্তরিত হবে, প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট। এই যে নাইট্রেটে রূপান্তরিত হচ্ছে, এই প্রক্রিয়ার নাম এজন্য নাইট্রিফিকেশন। অ্যামোনিয়া হয়ে যাচ্ছে নাইট্রাইট, নাইট্রেট থেকে নাইট্রেট, এই প্রক্রিয়ার নাম হচ্ছে নাইট্রিফিকেশন। কেন হচ্ছে? সেই অণুজীব ব্যাকটেরিয়ার কার্যকারিতার কারণে। এরপরে এই যে নাইট্রেট রূপান্তরিত হলো নাইট্রোজেন, এইটাকে আবার আরও কিছু ব্যাকটেরিয়ার কার্যকারিতার কারণে এই নাইট্রাইট বিভিন্ন যৌগে রূপান্তরিত হতে 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 এবং ব্যাকটেরিয়ার কারণে সে ভাঙতে 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 এক সময় স্বাধীন নাইট্রোজেনে রূপান্তরিত হয়, এবং এই নাইট্রোজেন পুনরায় বায়ুমণ্ডলে গ্যাস রূপে ফিরে যায়। তাহলে আমরা কীভাবে কী দেখলাম? যে অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন বলতে বোঝায় নাইট্রিফিকেশনের উল্টো। নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন বিভিন্ন যৌগে রূপান্তরিত হয়েছে, ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে ওই নাইট্রোজেনটা ভেঙে ভেঙে ওই নতুন যৌগটা ভেঙে 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 স্বাধীন নাইট্রোজেনে রূপান্তরিত হয়েছে, এবং এই স্বাধীন নাইট্রোজেনটাই পরবর্তীতে বায়ুমণ্ডলে ফিরে গেছে। এটাকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। তাহলে সার কথা হচ্ছে যে নাইট্রোজেন প্রথমে বায়ুমণ্ডলে থাকে, কিন্তু সেই বায়ুমণ্ডল থেকে জীবদেহ সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে না। সে নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে নতুন যৌগে রূপান্তরিত হয়, এরপর উদ্ভিদ মূলের সাহায্যে তা গ্রহণ করে, এবং উদ্ভিদ যে গ্রহণ করতেছে এটাকে বলে নাইট্রোজেন আত্তীকরণ। এবং উদ্ভিদকে যখন প্রাণী খাচ্ছে, এই প্রাণীকে যখন অন্য প্রাণী খাচ্ছে, তো একে একে উদ্ভিদ এবং প্রাণীর দেহে নাইট্রোজেন চলে যাচ্ছে। এটার সাধারণ কথা হচ্ছে নাইট্রোজেন আত্তীকরণ। এরপর নাইট্রোজেন এই জীবদেহ থেকে ভূগর্ভে চলে আসে পুনরায়, জীবদেহ মারা যাওয়ার পরে। জীবদেহ মারা যায়, এবার মাটিতে মিশে যায়, এরপর এই নাইট্রোজেন চলে গেল ভূগর্ভে। এই ভূগর্ভের বা মাটির বিভিন্ন অণুজীবের কারণে প্রথমে অ্যামোনিফিকেশন ঘটে, অর্থাৎ নাইট্রোজেন অ্যামোনিয়াতে পরিণত হয়। এরপরে নাইট্রিফিকেশন ঘটে, তার পিছনেও সেই ব্যাকটেরিয়ার কার্যকারিতা। নাইট্রিফিকেশন ঘটার ফলে
এরপর উল্টো কাজ শুরু হয়, ডিনাইট্রিফিকেশন, অর্থাৎ যৌগ ভেঙে 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 স্বাধীন নাইট্রোজেন তৈরি হয় এবং সে বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। এইভাবেই নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে জীব জীবমণ্ডল, তারপরে অশ্বমণ্ডল ঘুরে আবার সে বায়ুমণ্ডলে চলে আসতেছে। তো এই ব্যাপারে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি গ্রুপে অ্যাক্টিভ আছি, ক্লাস টাইমে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আর তোমাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিই যে সংক্ষিপ্ত লেকচার হয়ে গেল। তো তোমাদের ভূগোল বাড়ির ক্লাস 2 অনুধাবনমূলক প্রশ্ন যে 6টি ছিল, অনেকেই আমার কাছে অনুধাবনমূলক প্রশ্ন জমা দিয়েছো এবং কেউ কেউ আংশিকও দিয়েছো। তো আজকে ক্লাসের বাকি সময়টা আমরা অনুধাবনমূলক প্রশ্নের বাড়ির কাজটা কমপ্লিট করে ফেলবো এবং চেষ্টা করব আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ আইডি অথবা মেসেঞ্জার আইডিতে এটা পাঠিয়ে দেওয়ার জন্য। এবং সর্বশেষ সময় হচ্ছে আজ সন্ধ্যা 7টার মধ্যে অবশ্যই বাড়ির কাজ আমাকে জমা দিতে হবে, এই ব্যাপারে যেন কোনো ভুল না হয়। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।